ব্যবস্থা নির্মাণ করা, সমতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা, তার মধ্য দিয়েই একমাত্র সকল প্রকার বৈষম্য দূর করা সম্ভব। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমরা ব্রিটিশ শাসনকে হটালাম, তারপর আমাদের অন্তর্বর্তী সরকার আসলো। আমরা শ্রমজীবী মানুষ চেয়েছিলাম আমাদের অধিকার। সেই শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এই অন্তর্বর্তী সরকারের সময় তাকে জেলখানায় নিক্ষিপ্ত করা হলো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই তারা নির্যাতিত শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেলিম মাহমুদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষক কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের 1 বছর উপলক্ষে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা, এদেশের শ্রমজীবী মানুষের মুক্তির কান্ডারি জননেতা কমরেড বদরুল ফিরোজ, উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, শ্রমিক জননেতা কমরেড রাজিবুজ্জামান রতন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। 1 বছর অতিবাহিত হল। 24-এ এই যে গণ অভ্যুত্থান হয়েছিল, শুধু 24-এ নয়, অতীতের ইতিহাস থেকে কিভাবে এই গণ অভ্যুত্থান ঘটল সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি শ্রমিকদের বিষয়টি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যদি হিসাব করেন তাহলে 7,34,00,000 শ্রমজীবী মানুষ। এই শ্রমিকরা বিভিন্ন কল কারখানায় প্রতিষ্ঠানিক অপ্রতিষ্ঠানিক শ্রমিক হিসেবে উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করে, কিন্তু এই গণঅভ্যুত্থানও শ্রমিকরা জীবন দিয়েছিল, একটা আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। 1 বছর আগে 2023 সালে যখন মজুরি আন্দোলন করতো, 24,000 টাকা, তখন শ্রমিকদেরকে গুলি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর প্রথম গুলি গেল আমার শ্রমিকের বন্ধুর উপর। বৈষম্য কোথায় দূর করবেন? যে শ্রমিকরা আজকে তার ট্রেড ইউনিয়ন অধিকার চায়, যখন কারখানায় ট্রেড ইউনিয়ন করতে চায়, তখন বাংলাদেশের অসাধু শ্রম দপ্তরের কলকারখানার বিভিন্ন অফিসার যারা আছেন, তারা ওই শ্রমিকদের ট্রেড ইউনিয়নকে নস্যাৎ করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত লিপ্ত থাকেন। 1 বছরে বৈষম্য দূর করলেন, ট্রেড ইউনিয়ন জমা দেয়, ট্রেড ইউনিয়ন দেন না, বিভিন্ন কালক্ষেপণ করেন। শ্রমিক তার অধিকার চায়, দুটো ভাত খেতে চায়, বেঁচে থাকতে চায়, আর আপনাদেরকেও বাঁচা রেখে শ্রমিক, অথচ শ্রমিকদেরকে বিরক্ষ রেখে, শ্রমিকদেরকে কষ্ট রেখে ওই বৈষম্যের কথা দূরের কথা বলে, অথচ বৈষম্য সৃষ্টি করে শ্রমিকদের আজকে মজুরি থেকে বঞ্চিত করেছেন। ঠিক
ইতিমধ্যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য পে স্কেল কমিশন ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিন যাবত বলেছি যে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি আইন করে নির্ধারণ করেন এবং শ্রমিকদের জন্য একটা মজুরির কাঠামো নির্ধারণ করেন, যে কাঠামোর মধ্য দিয়ে শ্রমিক তার এই মজুরি নিয়ে বেচতে পারে। আজকে এই 1 বছর অতিবাহিত হলো, সংস্কারে সমাজতান্ত্রিক শ্রমিক ফোরাম, গার্মেন্টস শ্রমিক ফোরাম, আমাদের সমস্ত কারখানার পক্ষ থেকে সংস্কারের কাছে আমরা প্রচেষ্টার সুপারিশ করেছি। জানি না সেই সুপারিশে কি হবে, শ্রমিকদের কি তার অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, শ্রমিককে তার সন্তানকে লেখাপড়া করতে পারবে না, শ্রমিক তার জীবন এইভাবে বৈষম্যহীন ভাবে তার জীবন শেষ হয়ে যাবে। আর যারা বৈষম্যের কথা বলছেন তারা আজকে নিজেরা আবার বৈষম্য সৃষ্টি করার জায়গায় তৈরি করছেন। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, এই পুঁজিবাদী আন্তঃসামাজিক ব্যবস্থা যতদিন পর্যন্ত থাকবে এই শ্রমিকের সাধারণ মানুষের বৈষম্য দূর হবে না। দূর করতে হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদকে শক্তিশালী করতে হবে, শ্রমিক শ্রেণীর পার্টিকে শক্তিশালী করতে হবে, শ্রমিক শ্রেণীর পার্টি শক্তিশালী হবে, আমলে শক্তিশালী হবে। আর যদি ওই বড়লোকের পার্টি শক্তিশালী হয় তারা আবার শোষণ নির্যাতন নিপীড়ন করে গুলি চালাবে। আমাদেরকে বাসদকে শক্তিশালী করে আগামী দিনে শ্রমিকের রাষ্ট্র কায়েম করার জন্য সংগ্রাম অব্যাহত করতে হবে। যতদিন পর্যন্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। দুনিয়ার বন্ধু রাখাও। ধন্যবাদ সেলিম মাহমুদ। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যারা ফেস্টুন ধরেছেন, পতাকা ধরেছেন, নিচে না রেখে উপরে ধরবেন। ফেস্টুন পতাকা উপরে ধরবেন, নিচে না রেখে। প্রিয় সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাসদ ঢাকা মহানগরের সদস্য, শ্রমিক নেতা কমরেড খালিকুজ্জামান লিপন। কমরেড খালিকুজ্জামান লিপন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশ ও মিছিলের সংগ্রামী সভাপতি, বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বদরুল রশিদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক এবং প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা কমরেড রাজিকুজ্জামান রতন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক হাসান হাবিব বুলবুল, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, আমাদের নারী নেত্রী রোকসানা আশা এবং ছাত্র নেতা মুক্তা বারোই সহ যারা এখন উপস্থিত আছেন, আপনাদের সবাইকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং বাসদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমি 2টি বিষয় শুধু বলতে চাই, যেহেতু আমাদের নেতারা বলবেন বিস্তারিত। 2টি বিষয় হচ্ছে, আমরা ঢাকা মহানগরীতে বসবাস করি। প্রিয় বন্ধুগণ, এই ঢাকা শহরে 2 থেকে 2.5 কোটি মানুষ বসবাস করে। আপনারা জানেন এই 2.5 কোটি মানুষ এই ঢাকা শহরের ছোট্ট জায়গায় কিভাবে তারা বসবাস করে। সেই মানুষের আজকে জীবন দুর্বিষহ। আপনারা জানেন নগরবাসী যানজট বলেন, জলবদ্ধতা বলেন, চাঁদাবাজ বলেন, আজকে নানান ভাবে ছিনতাই বলেন, রাহাজানি বলেন, আজকে আমরা সেগুলোতে অতিষ্ঠ। আপনারা দেখেছেন, আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পর 6, 7, 8 তারিখ কোনো সরকার ছিল না। এই ঢাকাবাসী, সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরে আমরা রাত জেগে পাহারা দিয়ে আমরা সেটা চোর ডাকাত কিংবা ছিনতাই মুক্ত করেছিলাম। কোনো গলিতে গলিতে চুরি ছিনতাই হয় নাই। অথচ আমরা দেখলাম যে আজকে ঢাকা শহরে প্রকাশ্যে, বিশেষ করে আমি বলবো মোহাম্মদপুর আদাবর অঞ্চলে, সেটা প্রকাশ্যে দিনে দুপুরে সেটা কিশোর গ্যাং সৃষ্টি করে আজকে সে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে তারা লুটতরাজ করছে, ছিনতাই করছে, চুরি করছে। আমরা দেখছি পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করছে। যখন তাকে গ্রেপ্তার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই ব্যক্তির কাছে না গিয়ে
গিয়ে সে অন্যদিকে ঘুরে ফিরে আসছে। অর্থাৎ এই পরিস্থিতি কেন হবে? আজকে নগরবাসী আতঙ্ক, আমাদের মা বোনের রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, তাদের উপর নানা ধরনের তকমা লাগানো হচ্ছে, তাদের নানা নিয়ে পোশাক নিয়ে বিভিন্ন আমাদের নেতৃত্ব বলেছে। আজকে অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, এই ঢাকা নগরের মানুষ আজকে এটা নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে এই যে আজকে আমাদের ঢাকাবাসী আজকে যানজট, জলাবদ্ধতা এবং গণপরিবহন সংকট, এরকম যখন পরিস্থিতি, অন্যদিকে যখন চুরি, ছিনতাই সহ এই সমস্ত আইন শৃঙ্খলা অবনতির পরিস্থিতি হচ্ছে, তখন কিন্তু আমাদের থানা, পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাদের বয়ান দেখছি, তাদের বক্তব্য দেখছি, কিন্তু বাস্তব হবে অবস্থা কিন্তু আমরা সেরকম দেখছি না। ফলে আমরা বলতে চাই, ঢাকাবাসী হিসাবে আমরা এটার অবিলম্বে অবসান চাই। আমরা প্রতিটি এলাকায় স্বাধীনভাবে রাতে দিনে আমরা চলাফেরা করতে চাই, নারী পুরুষ নির্বিশেষে। সেরকম একটি সমাজ, সেরকম একটি ঢাকা শহর আমরা দেখতে চাই। ফলে সেটা ব্যবস্থা করবেন। আর 2 নম্বর যে কথাটা আমি বলতে চাই, এই ঢাকা শহরে আপনারা জানেন যে 2 কোটি 2.5 কোটি মানুষ আছে। সেই 2 কোটি 2.5 কোটি মানুষের বহন করার জন্য আমাদের যে গণপরিবহন, সেটা হচ্ছে খুবই অপ্রতুল। এই ঢাকা শহরে আপনারা জানেন আমাদের রিক্সা কিংবা ব্যাটারি রিক্সা, ইজি বাইক যারা আছে, এখানে আমাদের প্রায় 56 থেকে 60 ভাগ মানুষ এই গাড়িতে চলাচল করে। তারা আপনারা জানেন, আর আমাদের রাস্তার প্রায় 24 ভাগ তারা দখল করে রাখে এরকম প্রাইভেট কার, মাইক্রো, সেগুলো আমাদের 6% যাত্রী বহন করে, আর বাকিটা আমাদের যে গণপরিবহন আছে সেটা বহন করে। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 1 যুগের বেশি সময় ধরে আমরা বলে আসছি, এই যে ব্যাটারি রিক্সা, ইজি বাইক যেগুলো আছে, সেগুলোকে আপনারা একটা নিয়ম নীতির মধ্যে আনেন, একটা আধুনিকায়নের মধ্যে আনেন, সেটাকে একটা লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে আনেন। আমরা দেখছি 12 বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের এই সেক্টরে কে উপেক্ষা করা হয়েছে। আমরা হাসিনার আমলে দেখলাম নিষিদ্ধ করা হলো, তার বিরুদ্ধে আন্দোলন হলো। এই সরকারের আমলে আইন করে নিষিদ্ধ করা হলো, তার বিরুদ্ধে আন্দোলন হলো। আমরা 42 থেকে 46 জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে। সেই জীবন দিয়ে আমরা দেখলাম এই সরকার এসে আবার নিষেধাজ্ঞা দিল। আমরা তো চেয়েছিলাম লাইসেন্স, আমরা তো চেয়েছিলাম নিবন্ধন, আমরা তো চেয়েছিলাম আইন মেনে প্রধান সড়কে না উঠে আমরা রাস্তায় গাড়ি চালাবো। কিন্তু আমরা দেখতে চাই, আমরা নিয়ম মেনে সরকারকে টাকা দিয়ে, পোশাকের টাকা দিয়ে আমরা গাড়ি চালাতে চাই, কিন্তু সরকার সেই পথে না হেঁটে আমরা দেখছি তাদেরকে দমন করা, পীড়ন করা। এবং এখন এটা সুযোগে আমরা দেখতে পাচ্ছি একজন উপদেষ্টার কোম্পানিকে প্রমোট করার জন্য আজকে সিটি কর্পোরেশন উঠে পড়ে লেগেছে। সেখানে আমাদের রিক্সা শ্রমিক ভাইরা যখন নিবন্ধন করতে যাচ্ছে, আমি বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় কথা বলতে পারি, সেখানে সিন্ডিকেট করে একদল আমাদের রিক্সা শ্রমিকদেরকে সেখানে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না। বিভিন্ন এলাকায় কাল ক্ষেপণ করা হচ্ছে, শেষ হয়ে গেছে, সময় নাই, এই সমস্ত কথা বলে আমরা দেখছি সেখানে ভোগীযোগী চলছে। সেখানে আমরা দেখছি অনিয়ম দুর্নীতি চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে যে নিয়ম নীতি করা হয়েছে, যে নীতিমালা আছে, সেই নীতিমালাটা চূড়ান্ত করুন। ঢাকা সহ সারা দেশে একই নীতিমালার অধীনে ডিআরটিএর কর্তৃত্বে আমরা লাইসেন্স চাই, নিবন্ধন চাই। আমরা কোনো বেসরকারি কোম্পানি অথবা একদল কোম্পানিকে মুনাফা দেওয়ার জন্য, কাউকে ব্যবসা সুবিধা দেওয়ার জন্য আমরা কোনো নীতিমালা চাই না। আমাদের ঢাকা শহরে যে রিক্সা যারা চালায়, ওদের সকলকে রেজিস্ট্রেশন করার আওতায় আনতে হবে, ওদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। সেই দাবি জানিয়ে আগামী দিনের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে ঢাকাবাসী তার জনজীবনের সংকট নিয়ে যারা মানতে থাকবে। একই সাথে আমাদের রিক্সা সহ আমাদের যে শ্রমজীবী মানুষ আছে, তাদের অধিকার নিয়েও সে আগামী দিনে লড়াইতে থাকবে। সেই প্রত্যয় এবং সেই প্রতিজ্ঞা আমরা অভ্যুত্থানের 1 বছর এসে করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। দুনিয়ার মধ্যে রাখো মেহনতি মানুষের জয়। সংগ্রামী বন্ধুরা, আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের উদ্যোগে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাসদ ঢাকা মহানগরের সদস্য কমরেড আহসান হাবিব বুলবুল, শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুল। বৈষম্য বিলোপের আহ্বান নিয়ে আজ থেকে 1 বছর আগে সারা দেশের শ্রমজীবী মানুষ, ছাত্ররা সরকারি চাকরি কোটার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল,
সেই আন্দোলনের সাথে যুক্ত হয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, সেই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আজকে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তিকামী একমাত্র সংগঠন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, তার আহ্বানে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা কমরেড বদরুল বিনোদ এখানে উপস্থিত রয়েছেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা কমরেড রাজিবুজ্জামান রতন সহ বাসদ কেন্দ্রীয় কমিটি, নগর এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা নগর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত কমরেডগণ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, আজকে 1 বছরে আমরা কি পেয়েছি, কি আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেই হিসাব নিকাশের দিন। সেই প্রসঙ্গিত বিষয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ বলবেন, আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই 2024 সালের যে গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থান ছিল ওই ফ্যাসিবাদী হাসিনাই শুধু নয়, সেই ফ্যাসিবাদী হাসিনার সাথে বাংলাদেশের যে মালিক গোষ্ঠী, সেই মালিক গোষ্ঠীর যে ঐক্যবদ্ধ সিন্ডিকেট, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যে গোষ্ঠী, তার সাথে সামরিক বেসামরিক যে প্রশাসন, তার যে অসাধু সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের চূড়ান্ত পরিণতি যে শ্রমজীবী মানুষের উপর নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে বিস্ফোরণ ছিল এই গণঅভ্যুত্থান। আমরা যদি সাধারণভাবে দেখি, সেই সময়ে আমার একজন হকার ভাইকে প্রতিদিন চাঁদা দিতে হতো, আমার একজন রিক্সা চালককে তাকে প্রতিদিন চাঁদা দিতে হতো, আবার প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসায়ীকে তাকে চাঁদা দিতে হতো। আমরা দেখেছি মজুরি বোর্ডে যে 46টি 47টি সেক্টর রয়েছে, সেই সেক্টরের অধিকাংশ মজুরি 2012, 13, 14, 15 সালের পরে 5 বছর পর পর যেখানে শ্রম আইনের বিধান রয়েছে, যেটাও এক প্রকার নিপীড়নমূলক বিধান, সেই 5 বছরেও অধিকাংশ মজুরি বোর্ডের খাতগুলির কোনো মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি। এবং শ্রমিকরা যখন মজুরি চেয়েছে, ওই মালিকের সেবাদাস হিসেবে এই শেখ হাসিনার বাহিনী ওই শ্রমিকদের উপর গুলি করেছে, নির্মমভাবে তাদের উপর নিপীড়ন করেছে, হাজার হাজার শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়েছে। তার মধ্যে দিয়ে একদিকে যেমন দমন নিপীড়ন চালিয়েছে, বিপরীতে শ্রমিকের মধ্যে থেকেই কিছু মানুষকে শ্রমিক নেতা সাজিয়ে, যারা প্রকৃতপক্ষেই ওই ফ্যাসিবাদের দালাল, ওই মালিক গোষ্ঠীর দালাল, সেই দালালদের সাথে সরকারের এই শ্রম পরিচালনার দায়িত্বে যে দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরের অনৈতিক অবৈধ যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট দিয়ে নিপীড়ন চালিয়েছে। তার বিপরীতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল, কারণ ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে আজকে যারা এই আন্দোলনের নেতৃত্ব দাবি করছে, তারা বলছেন তাদের লক্ষ্য হচ্ছে বৈষম্য মুক্ত করার। কিন্তু আজকে 1 বছর পরে আমরা দেখছি তারা যা বলেছে, তার সাথে তাদের আজকের যে অবস্থান, এটি হচ্ছে শতভাগ প্রতারণামূলক। তারা আজকেও একইভাবে ওই ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেইটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। তারা যে কথাই বলুক, তারা প্রকৃতপক্ষে ওই অবস্থার বিদ্যমান ব্যবস্থার সাথে দর কষাকষি করে তাদের যে ভাগ, সেই ভাগকে নিশ্চিত করতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ওই 2023 সালে গার্মেন্টস শ্রমিকদের যখন মজুরি নির্ধারণ হয়েছিল, সেই মজুরি নির্ধারণের সময় 24,000 টাকা মজুরি দাবি করা হয়েছিল। শেখ হাসিনা দমন করে
বলেছিল তোমরা হয় চাকরি করো না হলে বাড়ি যাও, সেইটা বলে যে 12,500 টাকা মজুরি নির্ধারণ করেছিল। আজকে নতুন যে কিংস পার্টি হয়েছে, নতুন যেসব ধর্ম ব্যবসায়ী দল যারা আজকে এই অভ্যুত্থানের চ্যাম্পিয়ন শক্তির দাবি করছে, তারা কেউ কি এই মজুরি পরিবর্তনের দাবি করেছে? তারা সেই দাবি উত্থাপন করে নাই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সেই মজুরি পুনর্নির্ধারণের দাবি করেছে। শুধু গার্মেন্টস নয়, গার্মেন্টস, হোটেল সহ প্রতি ক্ষেত্রে আমরা বলতে চাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে শ্রমজীবী, সেই শ্রমজীবী মানুষের 85% শ্রমিককে যে আইনের সুরক্ষা দেওয়া হয়নি, বাসদের পক্ষ থেকে বাসদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে শ্রমিক ফ্রন্ট প্রত্যেকটা শ্রমজীবী মানুষের আইনি সুরক্ষার দাবি করেছে। এবং তার প্রেক্ষাপটেই সরকার জনগণের দাবিতে বাধ্য হয়ে যে শ্রম সংস্কার কমিশন গঠন করেছিল, সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে আমরা গাড়ি চালক সহ প্রত্যেকটা শ্রমিকের শ্রম আইনে তার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আমরা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করেছি। আমরা আজকে দেখছি সরকার যে নতুন ঐকমত্য কমিশন করেছেন, সরকার যে জুলাই সনদের কথা বলছেন, সরকার যে জুলাই ঘোষণার কথা বলছেন, কোন জায়গাতেই শ্রমজীবীর যে আইনি স্বীকৃতি সেই কথাটি আসে নাই। আমরা এই আহ্বান জানিয়ে আপনাদেরকে শেষ করতে চাই আমার বক্তব্য, যে বৈষম্য মুক্ত যে স্বপ্ন দেখে আমরা সর্বোচ্চ সংখ্যক শহীদ হয়েছিলাম, সে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই 24-এর গণঅভ্যুত্থানেও শ্রমজীবী মানুষের নিহত সংখ্যা, শহীদের সংখ্যা সবচেয়ে বেশি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আজকে শুধু সরকার পরিবর্তন নয়, এই ব্যবস্থা পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের যুক্ত হতে হবে। এই যে দুর্নীতিগ্রস্ত শোষণ পুঁজিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিপরীতে সাম্যর ভিত্তিতে সমাজ গঠনের যে আন্দোলন, সেই আন্দোলনে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে আমরা মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ এই দাবির আন্দোলনের পাশাপাশি, আমরা শ্রম অধিকারের দাবির পাশাপাশি সমাজ পরিবর্তনের আন্দোলনেও আপনাদের সর্বোচ্চ যুক্ততা নিয়ে আমরা আমাদের যে বিজয়, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা নিশ্চিত পৌঁছাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুই আর মজবুত, এক হও, মেহনতি মানুষের জয় নির্বাচন।